জি স্যার, রেকর্ডিংটা অন করে রাখেন একটু। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। পরীক্ষা তো কাছে আসলো না? জি স্যার। আর সবাই পিছিয়ে গেছে স্যার। আমরা কিন্তু আগের দিন ক্যাশ ফ্লোর ক্লাস একটা করেছি, ক্যাশ ফ্লো। তুমি মনে হয় ক্যাশ ফ্লোটা চাচ্ছিলা? জি স্যার, আমি মিস করছি। বুধবারে আমরা ক্যাশ ফ্লোর একটা প্রারম্ভিক আলোচনা করেছি একদম গোড়া থেকে। আর একটা ক্লাস করলে বোধহয় আমার প্রারম্ভিক আলোচনাটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা যে কটা দিন সময় পাবো আমার মনে হয় ক্যাশ ফ্লোটা এর মধ্যে গুছিয়ে দিতে পারবো এই পরীক্ষা যে কদিন আছে। আর আজকে আমি যে শীটটা দিয়েছি মূলত কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো সালের যে অঙ্কগুলো আছে সেগুলো 1 নাম্বার ইউনিট। এখানে পার্ট বি তে 5টা, পার্ট সি তে 5টা অঙ্ক আছে। রিসেন্টলি আসা অনার্সের কোশ্চেনগুলোর মধ্যে আছে, ডিগ্রি কোশ্চেনও আছে। তো আমরা এই কয়টা সলভ করতে যদি পারি, যদি শেষ মুহূর্তে গিয়ে তোমরা আরেকটা ইউনিট নিতে চাও আমি দিয়ে দিব। নাকি দুইটা ইউনিটই একসাথে দিতে? কোনটা? আমার মনে হয় একটা ইউনিট। যাই হোক, তো এখন তোমরা জানো যে কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্টের প্রধান শর্ত হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট করা। আর এই মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট তোমাদের কাছে কিন্তু নতুন না, পুরাতন। এটা তোমরা আগে থেকে করেছো। যথেষ্ট প্র্যাকটিস নাই, কোনটা কোথায় বসে সেটা নিয়ে একটু ঝামেলা আছে তোমাদের। ডেবিট ক্রেডিট নিয়ে ঝামেলা আছে, আইটেম অ্যাসেট লায়াবিলিটি চেনা নিয়ে ঝামেলা আছে, ইনকাম স্টেটমেন্টের আইটেমগুলোর ক্লাসিফিকেশন নিয়ে ঝামেলা আছে। সেইটাই এই কয়েকটা দিনের মধ্যে যতটুকু গুছাই দেয়া যায়। কারণ দেখলে চ্যাপ্টারটা ছোট মনে হয়, আসলে চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়। বা কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে মূলত কোম্পানির ইনকাম স্টেটমেন্ট করতে হয়, রিটেন আর্নিং স্টেটমেন্ট করতে হয়, আবার ক্লাসিফাইড ব্যালেন্স শিট করতে হয় আইন অনুযায়ী। তারপরে আবার ক্যাশ ফ্লো স্টেটমেন্টও আছে এটার মধ্যে। তো আমরা 4টা ক্লাস যেহেতু করছি, দেখা যাক এই অংশটা থেকে প্রশ্ন হয়ই। তোমরা প্রশ্নপত্র ঘাটলে তোমরা দেখেছো ইনকাম স্টেটমেন্ট ক্যাশ ফ্লো থেকে প্রশ্ন সাধারণত হয়ই। তাই আমরা শেষ মুহূর্তে এটা ধরেছি যাতে গরম গরম মানে পরীক্ষাও চলে আসবে আর আমরাও এই জিনিসটা পরীক্ষাতে গিয়ে অ্যান্সার করব। আমার মনে হয় খুব খারাপ হবে না। আর যেহেতু প্রশ্নের প্যাটার্ন পাল্টে গেছে, ওনারা সবগুলা চ্যাপ্টার থেকে প্রশ্ন করবে না, 4টা চ্যাপ্টার থেকে প্রশ্ন করবে। তোমাদেরকে 2টা বড় বড় প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো যদি ভাগ্যে লেগে যায়, আমরা তো ইম্পর্টেন্ট ইনসলভেন্সি করেছি, লিজ করেছি, আমরা ডিপার্টমেন্ট করছি, তারপরে আমরা আর কি করলাম, অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি করেছি, আর এখন আবার আমরা কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট ক্যাশ ফ্লো করতেছি। তারপরে তো ম্যাক্সিমামই করা হচ্ছে আমাদের। তো চলো আমি আজকে তোমাদের সঙ্গে যে আলোচনাটা করব সেই শীটটা থেকে আগে আলোচনা করি। যারা পিডিএফটা ডাউনলোড করেছো তারা এই শীটটা তোমাদের কাছে আছে। আমি শুধু আমার এখান থেকে স্ক্রিন শেয়ার করে পড়াই দিই। এখানে আমি পার্ট বি স্ট্যান্ডার্ড যে কোশ্চেন গুলো সেরকম 5টা কোশ্চেন দিয়েছি আমি এখানে। এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এরকম 5টা কোশ্চেন দিয়েছি, যেটা সাধারণত 4 মার্কের আসতো। এখন তোমাদের এই কোশ্চেন গুলো কত মার্কের দেবে, যেহেতু ওনারা কোশ্চেন শর্ট করে ফেলছে, নাম্বার 80 রাখছে, তাতে এই অঙ্কগুলোতে মান ওনারা এখন কত দিবে এটা আসলে বলা মুশকিল। 10ও দিতে পারে, 8ও দিতে পারে। তো আমি অঙ্কটা পড়ছি, তোমরা একটু দেখো। স্যার ইংলিশ পরীক্ষা 100 মার্ক কেন দিলে বুঝলাম না। 100 না 80 দিছে? 100 ইংলিশ কম্পালসারিটাকে বোধহয় 100ই হয় বোধহয়, ওর বোধহয় কোনো টিউটোরিয়াল নাম্বার নাই। ইংলিশ সবচেয়ে 100 নাম্বারের তাই না? আর বাকি সব সাবজেক্ট বোধহয় তোমার ওই 80তেই হয়, বাকি 20 হচ্ছে টিউটোরিয়াল বা ওই তোমার ভাইবা বা তোমার ইন কোর্সে রাখছে। তাহলে ইন কোর্স পরীক্ষা কেন নিল ইংলিশে স্যার? এটা কলেজ দিতে তাদের ইচ্ছা মতন। আর যেটা চলে গেছে ওইটা নিয়ে কথা না বলে যেটা আছে ওইটা নিয়ে কাজ করি। হ্যাঁ সেই তো এখন দেখো এই অঙ্কটার মধ্যে ওনারা বলছে রানা ইলেকট্রিক কনস্ট্রাক্টিং কোম্পানি has the following information as on 31st December 2011. 2011 সালের 31শে ডিসেম্বর তারিখে ওনারা কতগুলো ইনফরমেশন আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। আর নিচে না কিছু সমন্বয়ও আছে, কিছু সমন্বয় আছে। আমাদের যখন প্রয়োজন হবে আমরা এই সমন্বয়গুলো অবশ্যই পড়ব। কিন্তু ওনারা আমাদেরকে করতে বলছে প্রিপেয়ার এ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট
from this information. এখন এই ইনফরমেশন থেকে তোমাকে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট করতে বলছে। তো মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট যে আমরা করব, তোমরা একটু খেয়াল করে দেখো, আমি আইটেমগুলো পড়ছি, তোমরা খালি একটু খেয়াল করো। প্রিপেইড ইন্স্যুরেন্স, বলো এই প্রিপেইড ইন্স্যুরেন্সটা কিন্তু আমাদের কোনো ইনকামও না, কোনো এক্সপেন্সও না। প্রিপেইড ইন্স্যুরেন্স কিন্তু আমাদের একটা কারেন্ট অ্যাসেট, তাই না? তোমাদের প্রধান কাজ কিন্তু এই আইটেমগুলোকে চেনা, আমি বারবার বলছি। প্রিপেইড ইন্স্যুরেন্স আমাদের কোনো এক্সপেন্সও না, কোনো ইনকামও না। আমরা কিন্তু মূলত মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টের মধ্যে শুধুমাত্র ইনকাম এবং এক্সপেন্স গুলো লিখি। তাই তুমি যদি আবার ব্যালেন্স শিটেরও প্রশ্ন হবে আলাদা, কিন্তু আমরা অঙ্ক করতে গিয়ে মূলত প্রধান যে জিনিসটা করতে চাই সেটা হলো আইটেমগুলোকে একটু চিনতে চাই। প্রিপেইড ইন্স্যুরেন্স, যে কোনো অগ্রিম খরচ আমাদের জন্য কারেন্ট অ্যাসেট। প্রিপেইড রেন্ট বিল্ডিং, এটাও আমাদের জন্য কারেন্ট অ্যাসেট। আমি তো বলছি যে কোনো এক্সপেন্স যদি অগ্রিম হয় তো সেটা আমাদের জন্য কারেন্ট অ্যাসেট হয়। তাহলে এই দুটো আইটেমের একটাও কিন্তু আমাদের ইনকাম স্টেটমেন্টে আসবে না যদি এই প্রিপেইড এর মেয়াদ উত্তীর্ণ না হয় বা এই প্রিপেইড যদি এক্সপেন্সে পরিণত না হয়, তাহলে কিন্তু আমরা এদেরকে আমাদের ইনকাম স্টেটমেন্টে আনবো না, কারণ এটা কারেন্ট অ্যাসেট। সাপ্লাইস অন হ্যান্ড, সাপ্লাইস যেটা হাতে থাকে সেটাও আমাদের কারেন্ট অ্যাসেট, কিন্তু আমরা সাপ্লাইস যতটুকু ব্যবহার করে ফেলি সেটা আমাদের এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স। তো আমরা এখন জানি না, সমন্বয় পড়লে জানতে পারবো যে এই সাপ্লাইস এর কতটুকু আমরা ব্যবহার করেছি। যতটুকু আমরা ব্যবহার করব ততটুকু এক্সপেন্স হবে, আর যতটুকু অব্যবহৃত থেকে যাবে ততটুকু কারেন্ট অ্যাসেট হবে। এরপরে আসো ইকুইপমেন্ট, এটা একটা ফিক্সড অ্যাসেট, তোমরা জানো। এবার আদার রেভিনিউ, দেখো আদার্স রেভিনিউ, রেভিনিউ মানে কিন্তু আয়, তাহলে এটা আমাদের একটা ইনকাম। আমরা এই ইনকাম গুলোকে সবার আগে লিখতে পারি। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, ইকুইপমেন্টের উপর যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আয়ও না ব্যয়ও না। এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মূলত ফিক্সড অ্যাসেট থেকে মাইনাস হয়ে যায়। যে ইকুইপমেন্ট আমাদের আছে উপরে 1,68,000, এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমরা ওই ইকুইপমেন্ট থেকেই ব্যালেন্স শিট যখন করব তখন আমরা অ্যাসেট থেকে মাইনাস করে দিব। তবে ইনকাম স্টেটমেন্ট যেহেতু ওনারা করতে বলেছে, সেখানে এই আইটেমগুলো আমাদের কোনো কাজেই আসবে না। ডান দিকে আসো, ইলেকট্রিশিয়ান সার্ভিস রেভিনিউ, দেখো আমাদের কোম্পানিটাই হচ্ছে রানা ইলেকট্রিক কনস্ট্রাক্টিং কোম্পানি, তারা ইলেকট্রিকের কাজই করে, আর সেই ইলেকট্রিকের সেবা প্রদান করে তারা আয় করেছে 4,77,360, এটাও তাদের ইনকাম, এটাই তাদের প্রধান ইনকাম। এই অঙ্কটা সেবামূলক প্রতিষ্ঠান, তাই এদের কোনো সেলস থাকবে না, কোনো ওপেনিং স্টক থাকবে না, কোনো ক্লোজিং স্টক থাকবে না। তাই আমরা সাধারণত এটা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট করব, এটা ঠিক আছে, কিন্তু এটা হবে আসলে তোমার সেবাধর্মী প্রতিষ্ঠানের। সেবাধর্মী প্রতিষ্ঠানে ইনকামে কস্ট অফ গুডস সোল্ড থাকে না, কস্ট অফ গুডস সোল্ড থাকে না। সেবাধর্মী প্রতিষ্ঠান বা সেবামূলক প্রতিষ্ঠান, বা যেটাকে আমরা সার্ভিস প্রোভাইডিং কনসার্ন বলতে পারি। সার্ভিস প্রোভাইডিং কনসার্ন মানে যে সমস্ত প্রতিষ্ঠান নিজেরা কোনো মাল কিনে আনে না, নিজেরা কোনো মাল উৎপাদনও করে না, তারা সেবা প্রদান করে অর্থ উপার্জন করে, এই সমস্ত প্রতিষ্ঠানকে আমরা সার্ভিস প্রোভাইডিং কনসার্ন বলি। এই সমস্ত সার্ভিস প্রোভাইডিং কনসার্ন যারা, তাদের টোটাল ইনকাম কস্ট অফ গুডস সোল্ড ইনকাম স্টেটমেন্টের মধ্যে থাকে না, কারণ তাদের কোনো মাল উৎপাদন করতে তাদের কোনো ব্যয় হয় না। তো এখানে ইলেকট্রিশিয়ান সার্ভিস রেভিনিউ, এটা আমাদের ইনকাম। স্যালারিস এক্সপেন্স, এটা অপারেটিং এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স ট্রাক, এটা অপারেটিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটা অপারেটিং এক্সপেন্স। লিগ্যাল এন্ড অ্যাকাউন্টিং এক্সপেন্স, এটা অপারেটিং এক্সপেন্স। আর আদার এক্সপেন্স, এটা অপারেটিং এক্সপেন্স। তোমরা মনে রেখো, অপারেটিং এক্সপেন্সকে আমরা কিন্তু সাধারণত দুই ভাগে ভাগ করি। অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমরা অপারেটিং এক্সপেন্সকে দুই ভাগ করি, একটা অংশকে আমরা বলি সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, আর একটাকে আমরা বলি অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে অপারেটিং এক্সপেন্সটা দুই ভাগে ভাগ হয়, একটাকে বলা হয় সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, আর একটাকে আমরা বলি অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। কিন্তু যদি সেবাধর্মী প্রতিষ্ঠান হয় তাহলে এদের বেলায় এদেরকে আলাদা না করে একসাথে লেখা যায়। এরপরে দেখো ওনারা বলছে, সমন্বয়ের মধ্যে যেটা বলছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স ইস টাকা 3,400। তার মানে এখানে যে প্রিপেইড ইন্স্যুরেন্স ওনারা বলেছিল 4,800, তার মধ্যে 3,400 আমাদের খরচ হয়ে গেছে। তাহলে 3,400 কে আমরা এক্সপেন্স বলবো,
4,800-র মধ্যে 3,400 বাদে বাকি যতটুকু থাকবে অতটুকু প্রিপেইড ইন্স্যুরেন্স হিসেবে আমাদের কারেন্ট অ্যাসেট হিসেবে বসবে যদি আমরা ব্যালেন্স শিট করি। তো তার মানে প্রিপেইড ইন্স্যুরেন্সটা আমাদের কারেন্ট অ্যাসেট ছিল। ওনারা বলে দিয়েছে এর মধ্যে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে 3,400। যতটুকু এক্সপেন্স হবে আমরা শুধুমাত্র ততটুকুই আমাদের অঙ্কে বসাবো, এটা বসাবো। এরপরে বলছে সাপ্লাইস অন হ্যান্ড 8 টাকা 1700। একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখো, যেখানে সাপ্লাইস হাতে ছিল 5,360, যেখানে সাপ্লাইসটা আমাদের হাতে ছিল 5,360, ওরা বলতেছে এখন সাপ্লাইস নাকি হাতে আছে 1700। তাহলে নিশ্চয়ই আমরা বাকি সাপ্লাইসটুকু ব্যবহার করে ফেলেছি, ওটাই আমাদের সাপ্লাইস এক্সপেন্স হিসেবে বিবেচিত হবে। তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো? 3,660 টাকা এক্সপেন্স হবে স্যার তাইলে, তাই না? মানে আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো? আমি আগেই বলেছি সাপ্লাইস অন হ্যান্ড আমাদের জন্য একটা অ্যাসেট, কিন্তু এই সাপ্লাইস এর মধ্যে থেকে যতটুকু আমরা খরচ করে ফেলবো সেটাকে আমরা এক্সপেন্স করবো। তো ওনারা সমন্বয়ের মধ্যে বলছে আমাদের সাপ্লাইস নাকি হাতে আছে 1700। তো যদি 1700 টাকার সাপ্লাইস হাতে থাকে 5,360 এর মধ্যে, তাহলে নিশ্চয়ই বাকি টাকাটা আমরা খরচ করে ফেলেছি, সেটাকে আমরা সাপ্লাইস এক্সপেন্স হিসেবে আমাদের অঙ্কে লিখবো। তাহলে ওই যে অ্যামাউন্টটা ক্যালকুলেট করে বললো 3,000 কত টাকা জানো, সেটাই তখন আমরা আমাদের সাপ্লাইস এক্সপেন্স হিসেবে গণ্য করব। 3 নম্বর পয়েন্টে দেখো ওরা বলছে rent expense is on the building. Rent expense on the building is টাকা 50,600। এখানে ওনারা প্রিপেইড রেন্ট বলছিল 57,600, ঠিক ইন্স্যুরেন্সের মতোই। প্রিপেইডটা আমাদের জন্য কারেন্ট অ্যাসেট, কিন্তু এর মধ্যে কতটুকু আমরা খরচ করেছি যদি ওনারা না বলে তাহলে এটাকে অ্যাসেট হিসেবে লিখতে হতো, খরচ হিসেবে লিখতে পারবো না। কিন্তু এখন ওনারা বলে দিয়েছে ওই বিল্ডিং এর যে রেন্ট এক্সপেন্স এর পরিমাণটা সেটা হবে 50,600। তাহলে 57,600-র মধ্যে 50,600 যদি তোমার এক্সপেন্স হয়ে যায়, তাহলে বাকি যে টাকাটা থাকবে 7,000, সেটা তখন আমাদের প্রিপেইড রেন্ট নামে অ্যাসেট পাশে বসবে। এরপরে দেখো ওনারা বলছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন দা ইকুইপমেন্ট 8,800। এটাও আমাদের একটা অপারেটিং এক্সপেন্স, এটাও আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসেবে এটাকে আমরা লিখে দেব আমাদের অপারেটিং এক্সপেন্সের মধ্যে। এবার হচ্ছে স্যালারিজ ইনকার্ড বাট আনপেইড আছে 1700। তাহলে এদিকে যে স্যালারিজ এক্সপেন্সটা তোমরা দেখতে পাচ্ছ 3,80,200, এই স্যালারিজ এক্সপেন্সের সাথে আমাদের আনপেইড স্যালারি যেটা রয়েছে বকেয়া, সেটাও আমরা যোগ করে দেব। কারণ বকেয়া স্যালারিটাও আমাদের স্যালারি এক্সপেন্স হিসেবে বিবেচিত হয়। শুধু স্যালারিজ বলে না, যে কোনো খরচ যদি বকেয়া থাকে সেটা ওই স্যালারিজ ওই খরচের পরিমাণটাকে বাড়ায়। তাহলে আমাদের এই অ্যাক্রুড স্যালারিজটাকেও ওই স্যালারিজ এক্সপেন্সের সঙ্গে আমরা যোগ করে দেব। এই প্রশ্নের ভিত্তিতে ওনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছে প্রিপেয়ার এ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট ফ্রম দিস ইনফরমেশন। উপরের এই ইনফরমেশন ব্যবহার করে তুমি একটা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরি করো। তোমরা সবাই খাতা নিয়ে নাও, আমি এখন এই অঙ্কটাকে তোমাদেরকে হাতে হাতে করাই দিব। কিভাবে আমরা অঙ্কটা করব, কিভাবে আমরা অঙ্কটা গুছাবো সেটা আমি তোমাদেরকে দেখাবো, তবে অঙ্কটা কিভাবে সাজাতে হয় সেটা খেয়াল করবে। তো তাহলে চলো আমরা অঙ্কটা করার জন্য রেডি হয়ে যাই। এই ধরনের একটা ঘর টানবো আমরা। কোম্পানির নামটা আগে একটু দেখে নেই, রানা ইলেকট্রিক কনস্ট্রাক্টিং কোম্পানি। তাহলে চলো লিখে ফেলি। রানা ইলেকট্রিক কনস্ট্রাক্টিং কোম্পানি। মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট ওনারা টাইম বলছে কিনা, December 31st, 2011। তাহলে ফর দ্য ইয়ার এন্ডেড December 31st,
2011 আমরা এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান বা সার্ভিস প্রোভাইডিং কনসার্ন যে সমস্ত প্রতিষ্ঠান সেই সমস্ত প্রতিষ্ঠানের ইনকাম স্টেটমেন্ট করার সময় আমরা প্রথমে সুন্দর করে রেভিনিউটা লিখে হেডিং দিব। এইভাবে আমরা রেভিনিউটা আগে লিখব। এবং যত রকমের রেভিনিউ আছে সবগুলো রেভিনিউ আমরা একসাথে লিখব। আমরা এখানে দুটো রেভিনিউ পেয়েছি, একটা হচ্ছে ইলেকট্রিশিয়ান সার্ভিস রেভিনিউ, দেখছো? আর সেটার পরিমাণ ছিল 4,77,360 ইলেকট্রিশিয়ান সার্ভিস রেভিনিউ। ইলেকট্রিশিয়ান সার্ভিস রেভিনিউ ইলেকট্রিশিয়ান সার্ভিস রেভিনিউটা ছিল আমাদের 4,77,360। অন্য কোন রেভিনিউ যদি থাকে সেটাও আমরা এই রেভিনিউর সঙ্গে অ্যাড করে দেব। তোমরা দেখো আমরা আরেকটা রেভিনিউ পেয়েছিলাম ডেবিট পাশে বলতে বাম দিকে আদার রেভিনিউ 3,000 টাকা। এই যে আদার্স রেভিনিউ, দেখছো? এছাড়া আর কোনো রেভিনিউ নেই, তাহলে আদার্স রেভিনিউ ছিল 3,000, এটাও লিখে দেই। আদার্স রেভিনিউ ছিল 3,000। এই 3,000 যোগ করে দিলে আমাদের টোটাল রেভিনিউ এর পরিমাণটা চলে আসবে, যেটা আমরা 2 নম্বর কলামে বসাই দিব। $4,80,360। $4,80,360 আসবে টোটাল রেভিনিউ। এবার আমরা এখান থেকে লেস করে দিব লেস অপারেটিং এক্সপেন্স। লেস অপারেটিং এক্সপেন্স লিখো, আমরা একটা কলম দিলাম। দেখি আমাদের অপারেটিং এক্সপেন্সের মধ্যে কি কি আছে। আমাদের কোশ্চেনের মধ্যে চেয়ে দেখো, শুরু থেকে যদি আমরা আসি, প্রিপেড ইন্স্যুরেন্সের একটা অংশকে ওনারা খরচ বলেছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স বলছে 3,400 টাকা। আমরা প্রথম টাকার ঘরে লিখে দেই ইন্স্যুরেন্স এক্সপেন্স 3,400 টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্স 3,400 টাকা। এরপরে দেখো ওনারা আমাদেরকে প্রিপেড রেন্ট 57,600 মধ্যে একটা অংশকে খরচ বলেছে, রেন্ট এক্সপেন্স বলে দিয়েছে 50,600। তাহলে আমরা লিখে দিব রেন্ট এক্সপেন্স $50,600। রেন্ট এক্সপেন্সের পর দেখো ওনারা আমাদের কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে যে সাপ্লাইস যেটা ছিল অন হ্যান্ড 5,360, তা এটার মধ্যে 2 নম্বর সমন্বয় বলছে সাপ্লাইস হাতে আছে 1,700। তাহলে 5,360 টাকা সাপ্লাইসের মধ্যে থেকে যদি 1,700 টাকা সাপ্লাইস হাতে থাকে, তাহলে বুঝতে হবে বাকি সাপ্লাইসটুকু আমরা খরচ করে ফেলেছি। সেই বাকি সাপ্লাইসটুকুর পরিমাণটা কত হয় স্মৃতি বলেছিলে কত জানো? 3,660। তাহলে 3,660 টাকার সাপ্লাইস আমরা তাহলে খরচ করে ফেলেছি। তাহলে আমরা লিখে দেব সাপ্লাইস এক্সপেন্স সাপ্লাইস এক্সপেন্স 3,660।
3,660। এরপরে আসো এখানে ইকুইপমেন্ট আদার্স রেভিনিউ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে আসবে না। ডান দিকে আসো ইলেকট্রিশিয়ান সার্ভিস রেভিনিউ, স্যালারিস এক্সপেন্স এটার সঙ্গে একটা সমন্বয় ছিল। 3,80,200 সঙ্গে স্যালারিস একটা বকেয়া ছিল, ওই দেখো 7,000 টাকা। তাহলে স্যালারিস এক্সপেন্সটা আমরা লিখে দিই, এটাও আমাদের অপারেটিং এক্সপেন্স। স্যালারিস এক্সপেন্স এটা ছিল 3,70,000, 3,80,200। $3,80,200। আর এই স্যালারিস এক্সপেন্সের সঙ্গে আমরা অ্যাড করে দিব অ্যাড আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিংটা ওনারা আমাদেরকে বলে দিয়েছিল 7,000। তাহলে এই আউটস্ট্যান্ডিং 7,000টাও আমরা এর সঙ্গে অ্যাড করে দেব। যদি 7,000টা আমরা অ্যাড করে দেই তাহলে আমাদের টোটাল স্যালারিস এক্সপেন্সটা দাঁড়াবে 3,87,200। 3,87,200। আর আরো এক্সপেন্স আছে কিনা একটু দেখে নেই। স্যালারিস এক্সপেন্সের সাথে সাথে রেন্ট এক্সপেন্স ছিল 78,000। রেন্ট এক্সপেন্স ট্রাক, ওনারা বলেছে এটা ট্রাকের রেন্ট আর এটা হচ্ছে বিল্ডিং এর রেন্ট। তাহলে রেন্ট এক্সপেন্স প্রথমটা ছিল বিল্ডিং আর এটা হচ্ছে ট্রাক, সেটা আমরা উল্লেখ করে দেই। রেন্ট এক্সপেন্স এটার পাশে আমরা বিল্ডিং লিখে দেই। আর এবার আমরা লিখবো রেন্ট এক্সপেন্স ট্রাক। রেন্ট এক্সপেন্স ট্রাক ওনারা বলে দিয়েছে এটার ভাড়া হচ্ছে 78,000 টাকা। আমরা এখানে লিখে দিলাম 78,000 টাকা। এরপর দেখো এখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে 9,880, এটাও লিখে দিলাম। যদিও এটা সেলিং এক্সপেন্স, কিন্তু আমি বলেছি যে যদি সেবাধর্মী প্রতিষ্ঠান হয় তাহলে এইটাকে আলাদা করার দরকার নেই, একসঙ্গে অপারেটিং এক্সপেন্স নামে সবগুলো লিখে দেওয়া যায়। তাহলে আমরা এখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স লিখে দিতে পারি। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ছিল 9,880। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের পর লিগ্যাল এন্ড অ্যাকাউন্টিং এক্সপেন্স আছে 9,000, এটাও আমরা লিখবো, এটা আমাদের অপারেটিং এক্সপেন্স। লিগ্যাল এন্ড অ্যাকাউন্টিং এক্সপেন্স, লিগ্যাল এন্ড অ্যাকাউন্টিং এক্সপেন্সের পরিমাণটা দেখো 9,000। তাহলে এটা আমরা লিখে দিব 9,000 টাকা। লিগ্যাল এন্ড অ্যাকাউন্টিং এক্সপেন্স। আর কি আছে একটু দেখে নেই। লিগ্যাল আর আদার এক্সপেন্স আছে 4,400, লিখে দাও। আদার এক্সপেন্স 4,400। রেয়ামিরের সবগুলো আইটেম আমাদের লেখা শেষ। 4,400। অ্যাডজাস্টমেন্টের মধ্যে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা লিখে ফেলছি, সাপ্লাইস অন হ্যান্ড থেকে সাপ্লাইস এক্সপেন্স লিখে ফেলছি, রেন্ট এক্সপেন্সটা লিখে ফেলছি, বিল্ডিং 50,600, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা লেখা বাকি আছে 8,800 টাকা। চলো লিখে ফেলি। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন ইকুইপমেন্ট 8,800। depreciation expense on equipment
8,800। দেখো আর কোন এক্সপেন্স আমাদের এখানে আছে কিনা? স্যালারিস এর মধ্যে বকেয়া ছিল 7,000, আমাদের সবাইকে মিলে লেখা শেষ। চলো এবার আমরা এই সবগুলো এক্সপেন্সকে যোগ করে দেই। সবগুলো এক্সপেন্সকে যোগ করে আমরা এই রেভিনিউ এর পাশে নিয়ে আসি। এবার তোমরা এই সবগুলো এক্সপেন্সকে এখন একটু যোগ দাও। দেখো আমাদের টোটাল এক্সপেন্সের পরিমাণটা কত আসে। $5,54,940। 5,54,940। আর তাহলে তোমরা খেয়াল করে দেখো আমাদের রেভিনিউ থেকে কিন্তু আমাদের এক্সপেন্সটা বড় হয়ে গেছে, ঠিক আছে? আমাদের যে টোটাল রেভিনিউ ছিল সেই টোটাল রেভিনিউ থেকে আমাদের কিন্তু এক্সপেন্সের পরিমাণটা বেশি হয়ে গেছে। যদি রেভিনিউ থেকে এক্সপেন্সটা বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে নেট লস বলি। চলো আমরা ব্র্যাকেট দিয়ে অ্যামাউন্টটা দেখাই দিই কত টাকা হয়। কত? 74,000। 74,000 হয় নাকি? 580। হুম? 74,580। 74,580। তাহলে 74,580 টাকা হয় আমাদের লস। তাহলে এটাকে আমরা বলবো নেট লস। এই আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের কাজ খালি রেওয়ামিলের আইটেমগুলো থেকে আইটেমগুলোকে চেনা। এটা 4 মার্কের জন্যই একটা অ্যান্সার। 4 মার্কের জন্য আমরা একটা অ্যান্সার কমপ্লিট করলাম যে ওনারা আমাদেরকে এখান থেকে একটা মাল্টিপল স্ট্রিম ইনকাম স্টেটমেন্ট করতে বলতে পারে। আর সেই মাল্টিপল স্ট্রিম ইনকাম স্টেটমেন্টের মধ্যে কোন কোন আইটেম আসবে, কিভাবে আসবে, কোনটা কোনটা খরচ। সেবাধর্মী প্রতিষ্ঠান হলে তো ঝামেলা কম, কিন্তু যদি সেলস থাকতো, কস্ট অফ গুডস সোল্ড বের করতে হতো, তাহলে তোমাকে প্রত্যেকটা স্টেপ আলাদা করে দেখাতে হতো। তো একটা অঙ্ক যেটা আমি করলাম, তোমাদের এই অঙ্কটা তোমরা করেছো, সবার খাতায় উঠে গেছে অঙ্কটা যেটা আমি করলাম এখন হাতে হাতে। তাহলে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নেই, মাসুদকে ওখান থেকে দিয়ে দিলেই হয়ে যাবে। এবার 2 নম্বর অঙ্কটা দিকে একটু তাকাই, সবাই একটু দেখো। এটাও 4 মার্কের জন্য একটা কোশ্চেন। 4 মার্কের জন্য এই কোশ্চেনের মধ্যে ওনারা কি প্রশ্ন করেছে? The current section of Joy Limited Company balance sheets at December 31st, 2011 presented below. আজ এখানে আমাদের একটা কম্প্রিহেন্সিভ ব্যালেন্স শিট দিয়েছে, পার্শিয়াল মানে সম্পূর্ণ না, আংশিক ব্যালেন্স শিট দিয়েছে। এখানে কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 2টা, এখানে না ভুল হয়ে গেছে একটু, এখানে ডেবিট ক্রেডিট লেখা হয়েছে, সেটা আসলে এখানে ডেবিট ক্রেডিট হবে না, সাল আসবে তাই না স্যার? এখানে হবে একটা 2011, একটা আসবে 2012। আচ্ছা। একটা হবে 2011, একটা হবে 2012। এটা হচ্ছে 2011, আর এটা হচ্ছে 2012। আর তোমরা দেখো নিচে ওনারা আমাদেরকে প্রশ্ন করেছে, prepare the net cash provided by operating activity section of Joy Company's statement of cash flows for the year ended December 31st, 2012 using the indirect method. তোমাদেরকে গতদিনই কিন্তু আমি এই বিবরণীটা লিখে দিয়েছি এবং আমি বলেছিলাম যে ইনডাইরেক্ট মেথডেই বিবরণীটা 10টার মধ্যে 9টাই ইনডাইরেক্ট মেথড আসে, একটা আছে ডাইরেক্ট মেথড।
তো এই অঙ্কটা থেকে তোমাকে এখন ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বের করতে বলছে, যেটা কিনা ঠিক আমি গতদিন তোমাদেরকে ক্যাশ ফ্লো ক্লাসে গত ক্লাসে করিয়েছি। তাই আজকে তোমাদের সঙ্গে প্র্যাকটিস হয়ে যাবে, যেহেতু তোমাদের খাতায় বিবরণীটা তোলা আছে, সেহেতু ওই বিবরণী অনুযায়ী আমি যদি এখন অঙ্কটা করি, তো দেখবা যে তোমরা কিন্তু অঙ্কটা করতে তোমাদের খুব খারাপ লাগবে না। তো তোমরা তাহলে রেডি হয়ে যাও, আমরা এই অঙ্কটাকে এখন আমরা সলভ করব। আমি এটা কারেকশন করে দিয়েছি তোমাদেরকে। এটা 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 2011 প্রথমটা, 2012 হচ্ছে পরেরটা। এটা কারেকশন করে দিলাম। আর এবার আমি আমার টেবিলে চলে যাই। দুই নম্বর অঙ্ক করব আমরা এখন। Statement showing cash from operating activities under indirect method. Statement showing cash from operating activities under indirect method. আমি তোমাদেরকে গতদিন যখন আলোচনা করেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে, তখন ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বের করার জন্য আমি তোমাদেরকে একটা বিবরণী লিখে দিয়েছিলাম। আর আমি বলেছিলাম যে এই বিবরণীর ছাড়া, এই বিবরণীতে যে আইটেমগুলো আমি লিখেছি, এটা ছাড়া পৃথিবীতে আর কোনো আইটেম নাই। তাই তুমি যদি খালি বিবরণীটা মনে রাখতে পারো, তাহলে পৃথিবীর সমস্ত ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্ক তোমার পারা উচিত। আর সেটা আজকে পরীক্ষা হয়ে যাবে। চলো, এখানে পার্টিকুলার্স আর এখানে টাকা টাকা। পার্টিকুলার্স আর টাকা টাকা। তোমরা কি সবাই ঘরটা টানছো? জি স্যার। মোনা, তোমার কি মনে আছে গতদিন যখন আমি বিবরণী লিখি, তখন ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস লিখতে গিয়ে আমি সর্বপ্রথম কি লিখেছিলাম? স্যার নেট প্রফিট। নেট প্রফিট। আর আমি বলছিলাম যে নেট প্রফিট ছাড়া ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বের করা যায় না, এটা ওনারা আমাদেরকে অবশ্যই বলে দেবে। তাহলে চলো আমরা বলুক বা না বলুক, আগে আমরা নেট প্রফিটটা লিখে ফেলি। এই টাকাটা যদি ওরা পাই তো 2 নম্বর কলামে লিখবো। দেখি তোমার কতটুকু মনে আছে, আমি আজকে তোমাকে দিয়ে অঙ্কটা করব। নেট প্রফিটটা দেখো না, আমরা এখন অঙ্কটা থেকে খুঁজতেছি। দেখো এখানে তো ইনকাম স্টেটমেন্ট দেওয়া নাই, তাহলে আমরা বলছি যে অ্যাডজাস্টমেন্টে ওনারা নেট প্রফিটটা বলবে। ওনারা এখানে ডেপ্রিসিয়েশনটা বলে দিয়েছে। এই দেখো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফর দিস কোম্পানি হচ্ছে 28,000, আর পাশেই বলছে জয় কোম্পানিজ নেট ইনকাম ফর দ্য ইয়ার হচ্ছে টাকা 29,000। দেখছো, বলে দিয়েছে না মোনা, ওই যে 29,000 টাকা নেট ইনকাম, দেখছো? জি স্যার। তাহলে ওনারা আমাদেরকে নেট ইনকামটা বলে দিচ্ছে। তাহলে চলো 29,000 টাকা নেট ইনকাম 2 নম্বর কলামে লিখে ফেলি। আচ্ছা, এবার মোনা আমি বলেছিলাম এই নেট প্রফিটের সঙ্গে আমরা সর্বপ্রথম 5টা আইটেম অ্যাড করি। এই 5টা আইটেমের বাইরে পৃথিবীতে আর কোনো আইটেম নাই। এই 5টা আইটেমের মধ্যে প্রথম আইটেম কোনটা তোমার কি মনে আছে? পাঁচটা আইটেমের মধ্যে সর্বপ্রথম আইটেম কোনটা ছিল? স্যার আপনারা ডেপ্রিসিয়েশন লিখছিলেন। 5টা আইটেমের মধ্যে প্রথম আইটেম ছিল ডেপ্রিসিয়েশন। প্রথম আইটেম ছিল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। আর আমি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বের করার জন্য আমি 4টা উপায় লিখে দিয়েছি।
সেটা হলো যদি ইনকাম স্টেটমেন্ট থাকে তো ওখানে সরাসরি ডেপ্রিসিয়েশনটা থাকবে, আর যদি ইনকাম স্টেটমেন্ট না থাকে তাহলে অ্যাডজাস্টমেন্টের মধ্যে সরাসরি থাকবে। এটা আমার 2 নম্বর পয়েন্ট ছিল। তো তোমরা দেখো আমাদের 2 নম্বর পয়েন্টে কাজে লেগে গেছে। ওনারা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফর দিস কোম্পানি 2012 ওয়াজ 28,000। দেখছেন আমাদের কিন্তু ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 28,000 বলে দিয়েছে, তাহলে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 28,000 এখানে লিখে দিই। এই যে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 28,000 লিখে দিলাম। এবার বলো দেখি মোনা, ডেপ্রিসিয়েশনের পরে আমি 2 নম্বরে কি লিখেছিলাম? 2 নম্বরে লিখেছিলাম অ্যামোর্টাইজেশন এক্সপেন্স। আর অ্যামোর্টাইজেশন এক্সপেন্স বা অবলোকন খরচের জন্য আমি কতগুলো অ্যাসেটের নাম লিখেছিলাম। ইনট্যানজিবল অ্যাসেট। আমি বলেছি এই সমস্ত ইনট্যানজিবল অ্যাসেট গুলো যদি কমে যায় তাহলে সেগুলোকে অ্যামোর্টাইজেশন বলে। তো তোমরা একটু চেয়ে দেখো আমাদের এই অঙ্কে ওই ধরনের কোনো ইনট্যানজিবল অ্যাসেট আছে কিনা। ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেড এক্সপেন্স, আমাদের আর কোনো অ্যাসেট নাই। আর আমি যে ইনট্যানজিবল অ্যাসেট গুলোর নাম লিখেছিলাম সেটার মধ্যে প্রিলিমিনারি এক্সপেন্স ছিল, প্যাটেন্ট ছিল, গুডউইল ছিল, শেয়ার ডিসকাউন্ট বা বন্ড ডিসকাউন্ট ছিল, তাই না? বলো, লিখে দিছিলাম না কতদিন খাতায়? এই আইটেম গুলোর কেউ নাই, তাহলে আমাদের এই অঙ্কে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স নাই। জি স্যার। আমাদের 3 নম্বর আইটেমে ছিল ইনক্রিজ অফ কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটি যদি ইনক্রিজ করে তাহলে সেটাকেও আমরা অ্যাড করব। খেয়াল করে দেখো বিবরণীতে লেখা ছিল। তাহলে দেখি তো কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে ইনক্রিজ করেছে কোনটা কোনটা। দেখো ওই যে এক্সপেন্স পেয়েবল, আমি বলেছিলাম প্রথমটা 11 তারপরটা 12। তাহলে এই যে এক্সপেন্স পেয়েবলটা হচ্ছে একটা কারেন্ট লায়াবিলিটি। এটা ছিল 9,000 হয়ে গেছে 19,000। এই তাহলে এটা 10,000 বেড়ে গেছে না? 9,000 থেকে 19,000 হয়েছে মানে 10,000 বেড়ে গেছে না? তাহলে এক্সপেন্স পেয়েবল ইনক্রিজ করেছে 10,000। তাহলে চলো লিখে দেই। Increase of expense payable. Increase of expense payable 10,000। এই যে 10,000 লিখে দিলাম। দেখো তো আর কোনো কারেন্ট লায়াবিলিটি ইনক্রিজ করেছে কিনা। দেখো ইন্টারেস্ট পেয়েবলটাও কারেন্ট লায়াবিলিটি ছিল, 5,000 হয়ে গেছে 3,000, এটা কমে গেছে, হবে না। দেখো অ্যাকাউন্টস পেয়েবল ছিল 1,10,06,000 হয়ে গেছে 1 লাখ, এটাও কমে গেছে, হবে না। আমরা কিন্তু ইনক্রিজ করলে সেটা লিখবো। তাহলে আমাদের ইনক্রিজ অফ কারেন্ট লায়াবিলিটি কিন্তু আর নাই, তাই না? আমাদের প্রথম আইটেম ছিল ডেপ্রিসিয়েশন, লিখে ফেলছি। দ্বিতীয় আইটেম ছিল অ্যামোর্টাইজেশন, ওটা নাই। 3 নাম্বারটা ছিল ইনক্রিজ অফ কারেন্ট লায়াবিলিটি, লিখে ফেলছি। এবার 4 নাম্বারটা হচ্ছে ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট, ক্যাশ বাদে ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট। তোমরা দেখো তো অ্যাকাউন্টস রিসিভেবল 1,12,000 থেকে 1,20,000, এটা ইনক্রিজ করেছে, হবে না। ইনভেন্টরি 1,25,000 থেকে 98,000, এটা ডিক্রিজ করেছে না? ইনভেন্টরি একটা কারেন্ট অ্যাসেট কিন্তু এটা ডিক্রিজ করেছে না? দেখো তো 27,000 টাকা ডিক্রিজ করেছে না? 1,25,000 থেকে 98,000 হয়ে গেছে, তাহলে 27,000 টাকা ডিক্রিজ করেছে ইনভেন্টরি, তাহলে এটা লিখবো ডিক্রিজ অফ ইনভেন্টরি। স্যার আমরা ক্যাশটা আনবো না কেন?